ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রেগন্যান্সির প্রথম ৩ মাস কিভাবে কি হওয়া উচিত, কি করা উচিত, সোল ট্রান্সফরমেশন কিভাবে হয়, একজন যখন প্রেগন্যান্ট হচ্ছে তার কি বিষয় জানা উচিত, এগুলো নিয়ে একটু ভিডিও করব এবং ফিজিক্যালি সে যেন ভালো থাকে, মেন্টালি, ইমোশনালি সে যেন ভালো থাকে, তার সোল ট্রান্সফরমেশন হয়, স্পিরিচুয়ালিও সে যেন ভালো থাকে, পজিটিভ থাকে অলওয়েজ। তো সেই বিষয়ে কিছু তথ্য পরিবেশন করব। তো আমার কাছে এরকম অনেক মেসেজ আসছিল যে এখন তো প্রেগনেন্ট হয়েছি, বিকজ আমি প্রেগনেন্সি রিলেটেড কিছু রিডিং করছিলাম রিসেন্টলি। তো সেই জন্য এটা আমি ফিল করি যে আমার ইনফরমেশনগুলো প্রোভাইড করা প্রয়োজন, এবং সেটার জন্য আমি আগে একটি ভিডিও বানিয়েছি। আপনারা প্লিজ ওটাকে দেখে নেবেন, তাহলে আপনারা আরও অনেক কিছু বুঝতে পারবেন। তো যারা প্রেগনেন্ট, মানে আগের ভিডিওটা ছিল হচ্ছে সকল মা বাবাদের জন্য, আর এই ভিডিওটা পার্টিকুলারলি ফর হু আর প্রেগনেন্ট, ঠিক আছে? এবং যারা বেসিক্যালি ফার্স্ট ট্রাইমেস্টারে রয়েছেন, সদ্য প্রেগনেন্ট হয়েছেন, তাদের কিছু জিনিস জানা ভীষণভাবে প্রয়োজন, যাতে তারা শারীরিকভাবে সব দিক থেকে সার্বিকভাবে ভালো থাকতে পারে। আচ্ছা, তো এই ভিডিওটিতে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্সও বলবো এবং অন্যান্য অনেকের কাছ থেকে পাওয়া ফিডব্যাক, তাদের এক্সপিরিয়েন্স কিছু মিলিয়ে মিশিয়ে বলবো। আর সাথে স্পিরিচুয়ালিটির দিক থেকেও কিছু কথা আমি বলবো। তো আগের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একটি সোল চুজ করে তার মাকে এবং তার উম্বে আসে। তো প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে একজন মা বাবা সে ডিসাইড করে যে ইউনো তাদের প্রেগনেন্সি প্রয়োজন, তারা প্রেগনেন্ট হবে, এবং তাদের মধ্যে ইন্টিমেসি চলে, এবং আফটার এ সাকসেসফুল ইন্টারকোর্স, এবং তারপরে কি হয় যে স্পার্ম ওভামের মিলন হয়, ঠিক আছে, শুক্রাণু ডিম্বাণুর মিলন হচ্ছে, এবং মানে নিষেক প্রক্রিয়া বা ফার্টিলাইজেশনের মাধ্যমে। আচ্ছা, তো এই যে প্রসেসটা চলে সেটা হচ্ছে মেয়েদের যে মাসিক হয় বা পিরিয়ড হয় বা মেনস্ট্রুয়াল সাইকেল যেটা চলে। আচ্ছা, প্রথমে এখানে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে ছেলেরা মেন্টালি এরকম বলা হয় যে ভীষণ সিম্পল হয়, ঠিক আছে, তারা যখন যেটা চিন্তা করে সেটাই করে, ভেরি ফোকাসড। আর মেয়েরা মাল্টি ট্যালেন্টেড, ঠিক আছে, মানে যদিও এরকমভাবে বলা হয় না, মেয়েদেরকে বলা হয় ভীষণ কমপ্লেক্স ক্যারেক্টার, একসাথে 5টা জিনিস চিন্তা করছে, ঠিক আছে। ছেলেরা ভীষণ অত বেশি জটিল পেঁচালো নয়। এবার মাল্টি ট্যালেন্টেড আমি এই জন্যই বললাম, সব কিছুতেই পজিটিভিটি দেখতে হয়, পজিটিভ ভাবতে হয়। এটা নিয়ে যদি ম্যাক্সিমাম হয়তো ছেলেরা বা অনেকেই আছে নেগেটিভ কমেন্টই করবে বা নেগেটিভই ভাববে যে না না, মেয়েরা একেবারেই তো মাল্টি ট্যালেন্টেড নয়, তাদের তো বুদ্ধি থাকে হাঁটুতে, কিন্তু তারা অনেক কমপ্লেক্স হয়, অনেক কিছু একসাথে বেশি ভাবে, ঠিক আছে। তো বেশি ভাবা, তার ফিজিক্যাল ফর্মটা ডিভাইনই সৃষ্টি করেছে, এবং ওই একটা টেস্টোস্টেরন নিয়ে ছেলেদের কাজ চলে, ঠিক আছে। আর মেয়েদের সেক্ষেত্রে মানে মাসে তো মানে প্রত্যেক সপ্তাহেই তাদের কাইন্ড অফ মুড সুইং হচ্ছে বা বিভিন্ন ধরনের হরমোনাল ফ্লাকচুয়েশন হচ্ছে, যেই কারণে তাদের আজকে এটা ভালো লাগছে তো কালকে ওটা ভালো লাগছে, বা আজকে ভালো বিহেভ করছে তো কালকে আরেকটু ইরিটেট হয়ে গেল, এরকম ব্যাপারগুলো চলতে থাকে। আচ্ছা, তার মধ্যে এখন যেরকম এনভায়রনমেন্ট, সিচুয়েশন, জব, বিজনেস, কেরিয়ার, ফ্যামিলি, হেলথ, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, লাইফস্টাইল, ব্লগিং, সব কিছু মিলিয়ে একেবারে জীবন ভীষণ অ্যাক্টিভ, বাট কাইন্ড অফ ঘেটে যাওয়াটাই, ঠিক আছে। সহজ সরল জীবন কারোরই নেই, সবাই র্যাট রেসের মতোই আর কি এগোচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, তো মেয়েদের যেটা হয় ইস্ট্রোজেন, প্রজেস্টেরন মেইন, তো দুটো হরমোনের খেলা কন্টিনিউয়াস চলতে থাকে। এছাড়াও, ঠিক আছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ এবং লিউটিনাইজিং হরমোন এলএইচ, এদেরও খেলা চলতে থাকে। তো 4টে হরমোন বিভিন্নভাবে বিভিন্ন সপ্তাহে খেলা দেখায়, ঠিক আছে। তো বেসিক্যালি কি হয় যে একটি মেয়ে যখন তার পিরিয়ড হয়ে গেল, যখন তার পিউবার্টিটা শুরু হলো, মেইনলি যখন প্রত্যেক মাসে আপাতত যতক্ষণ না তার মেনোপোজ আসছে, মানে যতক্ষণ না তার ওই পিরিয়ডটা বন্ধ হয়ে যাচ্ছে পার্মানেন্টলি, ততক্ষণ অবধি প্রত্যেক মাসে এটা একটা নর্মাল ব্যাপার। প্রত্যেক মাসে 28 থেকে 35 দিনের মধ্যে তার পিরিয়ড হয়, ঠিক আছে। মানে 4-5 দিনের জন্য, ডিপেন্ড করে, কারোর 3 দিন, কারোর 6 দিনও হতে পারে, বা আরও বেশি কম হতে পারে, অ্যাভারেজ আমি 4-5 দিন বলছি। তো 4-5 দিনের জন্য তার ব্লিডিং হয় বেসিক্যালি। তো সেটাই ফিজিক্যালি বা মোটামুটি সেটা ভিজিবল, সবাই জানে যে পিরিয়ড হচ্ছে মানে ব্লিডিং হচ্ছে, ঠিক আছে, রক্তপাত হয়। তো সেটা হয়, তো সেটা কোনো অ্যাবনর্মালিটি নয়, সেটা নর্মাল ব্যাপার। তো কি হয় যে ধরুন আজকে যদি কারোর পিরিয়ড হচ্ছে, তো 4-5 দিন হয়ে যাওয়ার পরে আবার 28 থেকে 35 দিনের মধ্যে তার পিরিয়ডটা হবে, মানে প্রথম যেদিন হলো সেই জায়গা থেকেই, মানে কারোর 28 দিনে হচ্ছে বা কারোর 30 দিনে, কারোর 32, কারোর 35, মোটামুটি 28 থেকে 35 দিনের মধ্যে যদি তোমার সাইকেলটা থাকছে, তাহলে দ্যাট ইজ নর্মাল। আর যদি সেটা না হচ্ছে, তাহলে ডেফিনেটলি সেখানে অ্যাবনর্মালিটি রয়েছে, মানে অ্যাবনর্মালিটি আছে, ইউ হ্যাভ টু গো
to the gynecologist, and you have to consult with him or her, and সেই মতো করে you have to take pills, you have to take medicines, ঠিক আছে? বা তুমি যোগা বা হিলিং শিখতে পারো যাতে তোমার স্যাক্রাল চাকরা ঠিকঠাক থাকে, মানে স্বাধিষ্ঠান চক্র ঠিকঠাক থাকে, এবং তোমার যেন ইউটেরাস বা তোমার যে ফ্যালোপিয়ান টিউব সেগুলো যেন সব কিছু ঠিকঠাক থাকে, ঠিকঠাক করে হয়। আচ্ছা, তো এবার যেটা বলার যে এই যে পিরিয়ডটা হলো, পিরিয়ড হওয়ার পর সে 4-5 দিন তার ব্লিডিংটা হলো অ্যাভারেজ, এবং তারপরে আস্তে আস্তে সে একটু ঠিকঠাক জায়গায় আসলো। এবার এই আসে কেন ঠিকঠাক জায়গায় বলতে কীরকম আমি বোঝাচ্ছি। ধরুন আজকে কারোর পিরিয়ড হয়েছে 4-5 দিন থাকলো, পরে সাইকেলটা আবার 28 থেকে 35 দিনের পর। এবার এই যে 1 মাস গোটা গেল, মোটামুটি 1 মাস অ্যাভারেজ আমি বলছি 30 দিন, তো সেখানে কি হবে না, প্রত্যেক মাসে যে পিরিয়ড হচ্ছে সেটা কেন হয় তার কারণ, এখানে একটা ইন্টারেস্ট জিনিস আমি বলবো, এটা হয়তো অনেকে জানবেন না, সেটা হচ্ছে যে একটা বাচ্চা মেয়ে যখন জন্মায়, কারোর গর্ভ থেকে সবে জন্মালো, তো সেই সময়ই সে যদি মেয়ে হচ্ছে, সে তো একটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান নিয়ে জন্মাচ্ছে। তার লাইফ টাইমে, মানে সেই যে ছোট বাচ্চাটি, তার লাইফ টাইমে যতগুলো মানে তার পিরিয়ড হবে, যতবার তার পিরিয়ড হবে সেটা কিন্তু স্থির করা আছে। মানে কি, যখন সে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান নিয়ে জন্মালো, তখনই যত ওভাম রয়েছে, যত ডিম্বাণু রয়েছে, সেগুলো সে নিয়েই জন্মাচ্ছে। 9 থেকে 12 বছর, অনেকের 14 বছর, এখন একটু বেশি হয়, আমি 9 থেকে 12টাই ধরছি। এই সময় কোনো একটি বাচ্চা মেয়ের যখন পিরিয়ড হলো, তার তখন পিউবার্টিটা স্টার্ট হলো, ঠিক আছে? তখন থেকে প্রত্যেক মাসে, ধরুন একটা 9 বছরের বাচ্চা, তার পিরিয়ড হয়েছে, ধরুন জানুয়ারিতে তার পিরিয়ড হয়েছে, এবার জানুয়ারিতে পিরিয়ড হলো, তারপর থেকে ফেব্রুয়ারি মার্চ প্রত্যেক মাসে তার পিরিয়ড হচ্ছে আপ টু 40 ইয়ার্স, 40 বছর। মানে এখনকার দিনে যেহেতু মানে এনভায়রনমেন্ট সিচুয়েশন, লাইফস্টাইল এরকম, আমি ধরে নিচ্ছি, বাট এটা 50ও হতে পারে, বাট আমি ধরে নিচ্ছি 40 বছর, 9 থেকে 40 বছর অবধি কারোর কোনো একটি বাচ্চা মেয়ে যখন সে ছোট, তার শুরু হয়েছে, আপ টু 40 ইয়ার্স অফ এজ তার পিরিয়ডটা হবে। 40-র পর থেকে তার মোটামুটি মেনোপজ চলে আসবে। তো সেই জায়গা থেকে এই যে 9 to 40 ইয়ার্স, এই 31-32টা বছর তার যে পিরিয়ড হবে, এবং সেই পিরিয়ডটা প্রত্যেক মাসে হবে, প্রত্যেক মাসে একটা করে ডিম্বাণু চলে যায়, ঠিক আছে, পিরিয়ডের সাথে চলে যায়। এবার সে যদি মা হচ্ছে, বিফোর 40 সে যদি মা হচ্ছে, তাহলে ওই একটা বছর তার পিরিয়ডটা ঠিকঠাক হয় না, মানে ওই 9 মাস তো হবেই না, তারপরেও একটু কম হয় বা থাকে না, বাট তবুও সাইকেল শুরু হয়ে যায়। বাট মেইনলি আমি 9 মাসের কথাই বলছি, যে ওই 9 মাসটা বাদে বাকি যে সময়টা, যতগুলো মাসে তার সেই সাইকেলটা চলেছে, তার পিরিয়ডটা হয়েছে, ততগুলো করে এক একটা ডিম্বাণু প্রত্যেকবার ওই ব্লাডের সাথে বেরিয়ে যাচ্ছে, মানে ব্লিডিংয়ের সাথে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কোনো একটি মেয়ের আজকে পিরিয়ড হলো, তার মানে তার ডিম্বাণুটা বেরিয়ে গেল, 4-5 দিন হয়ে গেল, এই যে 5 দিন পর থেকে তার বডি, তার ন্যাচারাল ফিজিক্যাল বডি কি করবে না, আরেকটা ভালো ডিম্বাণুকে অগ্রসর করে দেবে, মানে এগিয়ে দেবে, যে এবার তুমি যাও, আর একটা পরিপক্ক ম্যাচিওর ডিম্বাণুকে এগিয়ে দেবে, যে এবার তোমার পালা, এবার তুমি যাবে, ঠিক আছে? পিরিয়ড হয়ে যাওয়া মানেই একটি মেয়ের মধ্যে সেই সত্তার সঞ্চার হয়। ফিজিক্যাল বডি তো জানে না, মানে ভেতরকার বডি জানে না, অর্গান জানে না যে এ এখন কলেজ যাবে, না সিনেমা দেখতে যাবে, না এ এখন বিয়ে করবে, কিছু জানে না। সে শুধু এটা জানে যে আমার কাজ প্রত্যেকবার সব থেকে বেশি ম্যাচিওর ডেভেলপড যে ওভামটা, তাকে আমি আগে পাঠাবো। এটা অনেকেই হয়তো জানবেন যে একটা স্পার্মও যখন ওভামকে ফার্টিলাইজ করছে, সো স্পার্মও যখন যায়, মানে মিলিয়ন স্পার্ম একসাথে যাচ্ছে, সেখানে সব থেকে যেটা হায়েস্ট রান করতে পারে, সব থেকে যেটা বেশি অ্যাক্টিভ, যার মধ্যে মোবিলিটি বেশি থাকে, যে সব থেকে বেশি হায়েস্ট পজিশনে থাকে, সেই একমাত্র কিন্তু হয়তো ওর আগে আরও হয়তো 10,000 স্পার্ম চলে গেছে, কিন্তু ওই 10,001 নম্বর যে স্পার্মটি যে যাচ্ছে পরে, সেই হয়তো তাড়াতাড়ি যেতে পারলো, মানে বাকিগুলো হয়তো যেতে যেতেই মরে গেল, ঠিক আছে, সেরকম, বা খুব একটা সুইম করে, ঠিক আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে, তো সেই জায়গাটা সে জেনারেট করতে পারলো না। একটা লেয়ার থাকে, তাকে মানে যেমন মাটি খোঁড়ার মতো ওরকম হয় না প্রসেসটা, বাট আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে প্রথিত হতে হয়। তো ওই স্পার্মটা অ্যাকচুয়ালি যাবে ওই পর্দাটাকে ভেদ করে ভেতরে ঢুকবে, ঠিক আছে? তো বেসিক্যালি যে সব থেকে ফাস্ট যায় সেই হয়, কিন্তু ফাস্ট এবং অ্যাক্টিভ দুটোই হতে হবে। ফাস্ট হয়তো গেলাম, ফার্স্ট আমি হয়ে গেলাম ফাস্টে গিয়ে, কিন্তু আমি আর পারলাম না, আমি ইনঅ্যাক্টিভ, লাইক বা সেখানে আমি পড়ে গেলাম, আমি উইক, আর আমার শক্তি নেই। তো যে বেশি শক্তিধর সব থেকে বেশি ওই একটা টাইমে, সেই বেসিক্যালি ওই ওভমের কাছে ওভমটাকে ফার্টিলাইজ করতে পারে।
ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। ঠিক সেরকমভাবে মেয়েদের শরীর থেকেও যখন ওভামটা প্রত্যেক মাসে রিলিজ হয়, তার বডি সবথেকে বেস্ট যে ওভামটা সেটাকে পাঠায়। ঠিক আছে? তার মানে ডেফিনিটলি ৯ বছরের পর থেকে যখন তার মোটামুটি সাইকেলটা রান করছে, প্রত্যেক মাসেই হচ্ছে, তখন সবথেকে যেটা দি বেস্ট সেটাই কিন্তু যাচ্ছে। যদিও এরা ১২-১৪ বছর বা ১৮ বছরের আগে মানে যে বিয়ে করা বা এই একটা সাংসারিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, মানসিক, শারীরিক সমস্ত দায়িত্ব এগুলো ওইরকমভাবে সামলানো পসিবল নয়। তো সেই কারণে একটা বিয়ের একটা নির্ধারিত সময় রয়েছে। তো সেই জায়গা থেকে সেইভাবে বলা যায় যে ওই ৯ বছর ১০ বছরে সেরকমভাবে ম্যাচিওর হয় না বা কিছু, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। কারণ কি বলবো যে বডি সেভাবে গঠন হয় না, সে সাইকোলজিক্যালি মেন্টালি সেভাবে কিন্তু গঠিত, বা তার গঠন, তার মানে মনস্তত্ত্ব সেটাকে কিন্তু প্রাধান্য দেয় না। তো সেই হিসেবে মোটামুটিভাবে এই এজটাকে আমি একদম নিয়ে চলে যাচ্ছি ১৮তে, যে ১৮-১৯ বছরে যতটা অ্যাক্টিভ তার ওভাম হতে পারবে, ঠিক আছে, সেটা কিন্তু যতবার বেরিয়ে যাচ্ছে ওভামগুলো, ততবার একটু কম মানে আগের থেকে একটু কমা, আগের থেকে একটু দুর্বল, এইভাবে যেতে থাকে। তো মোটামুটি এই জন্য বলা হয় যে সব থেকে যেটা মানে অনেক তো ওভাম, এবং সব থেকে যেটা ভালো সেটা মোটামুটি ৩২-৩৩ মানে ৩০-৩২ মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম। তো প্রেগনেন্ট হলে ম্যাক্সিমাম ৩০-৩২-এর মধ্যে তুমি বেবি প্ল্যান করো, কারণ বায়োলজি ক্লকটাও তখন ভীষণ তোমাকে ওই ইনফরমেশন প্রোভাইড করে যে দিস ইজ দ্য টাইম। তারপরে গিয়ে আমরা তখন উইক, যে কারণ ৫০ বছর অবধি হবে, আরও বহুবার হবে, তো তখন ওই উইক মানে ৩০-৩২ অবধি মোটামুটি অ্যাক্টিভ থাকছে। কারণ কি, যে ডিম্বাণুটা যাচ্ছে, ডিম্বাণু আর যে স্পার্মটা বা শুক্রাণুটা গেল, সেই মানে তারাই বেসিক্যালি নিউট্রিশন প্রোভাইড করে, ঠিক আছে, তারাই বাসস্থান। যে ওই যে মানে যে বেবিটা হবে, মানে স্পার্ম ওভাম ফার্টিলাইজ হয়ে তারপরে ব্লাস্টুলা গ্যাস্ট্রুলা এরকম হবে, ঠিক আছে, আলটিমেট একটা এমব্রায়ো ফর্ম করবে। তো তার নারিশমেন্ট, তার নিউট্রিশন, সেই সব কিছুই কিন্তু ওই ওভাম স্পার্ম থেকে পাবে। তো তাদের অ্যাক্টিভ হওয়া, তাদের এনার্জেটিক হওয়া এবং তাদের ফুললি মানে নিউট্রিশন যুক্ত হওয়াটা ভীষণভাবে আবশ্যক। তো সেই কারণে ভীষণ হেলদি অ্যাক্টিভ স্পার্ম এবং ওভম থাকলে বাচ্চা হওয়ার ক্ষেত্রে বা প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু বা কনসিভ করতে কিন্তু খুব একটা প্রবলেম হয় না। তো এই জন্য স্পার্ম এবং ওভমের সাইমালটেনিয়াসলি অ্যাক্টিভ থাকা ভীষণভাবে প্রয়োজন। তো সেই জায়গা থেকে যেটা বলার যে সেই ওভামকেও কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে হবে। তো সেই জন্য ৩০-৩২-এর মধ্যে যদি কেউ বাচ্চা নিয়ে নিচ্ছে, তাহলে মোটামুটিভাবে বলা যায় যে হ্যাঁ, তার খুব একটা কনসিভ করতে প্রবলেম হবে না। এটা কিন্তু মিথ নয়, এটা একটা ফ্যাক্ট, ঠিক আছে। এটা একটা জিনিস আমি আই থিঙ্ক ক্লিয়ার করলাম যে কিভাবে হচ্ছে ব্যাপারটা, এবং কোন বয়সটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং একইভাবে যে ছেলেটির ঔরসে একটি সোল ফিজিক্যাল ফর্মকে ধারণ করবে, তারও ভীষণ হেলদি থাকাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা গেল একটা দিক। এবার দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে যে যখন ফার্টিলাইজেশন হয়ে গেল, ঠিক আছে, আর এই ফার্টিলাইজেশনটা হয় হচ্ছে মেইনলি ওভিলিউশনের সময় যখন থাকে, মানে হাইলি ওভিলিউটেড, মানে ওই সময়তে ওই পার্টিকুলার ডেটাই, মানে যারা বিভিন্ন ধরনের মেনস্ট্রুয়েশনের জন্য অ্যাপ ইউজ করেন, তারা যদি এটাকে রেগুলার বেসিসে চেক করেন, কি ক্যালেন্ডারে মানে সেভাবে সেভ করে রাখেন ইনফরমেশনগুলো, তাহলে মোটামুটি আপনারা দেখতে পারবেন যে পরবর্তী মাসে আমার কোন সময়টা পিরিয়ড হবে, কোন সময়টা আমার ওভুলেটরি ফেজ, এবং সেই সময় মানে ওভুলেশনের দিনই মানে একদম ডিম্বাণুটা বেরোবেই, এবং সেই সময় যদি স্পার্ম যাচ্ছে, তাহলে সেই পার্টিকুলার ডেটেই যদি আপনি প্ল্যানিং করছেন, আপনি যদি ইন্টিমেট হচ্ছেন, তাহলে কিন্তু সেই মেয়েটি প্রেগনেন্ট হবেই হবে, ঠিক আছে। এবং তার ২ দিন আগে এবং ২ দিন পরে চান্স থাকে, এবং তার আগে পরে চান্স একটু কমতে থাকে, ঠিক আছে। তো ওভিলিউশনের যে ডেটটা পার্টিকুলার, ওই ডেটটাতে কিন্তু মানে ওই ডেটটা চেক করে করাটা ভীষণভাবে, এখন তো ডিজিটাল যুগ, তো আই থিঙ্ক অ্যান্ড আই হোপ যে এগুলো সবই মেনটেন করেন এখন। তো ওই ডেটে করলে বেবি হওয়ার মানে কনসিভ হওয়ার 100% কিন্তু প্রবাবিলিটি তৈরি হয়। এটা একটা ব্যাপার। আচ্ছা, এবার ধরুন অলরেডি ফার্টিলাইজড হয়ে গেছে, স্পার্ম ওভামের মিলন হয়ে গেছে, এবার মোটামুটিভাবে ৯ থেকে ১২ দিনের মধ্যে ইমপ্ল্যান্টেশন হয়, যেটাকে বলা হয় বাংলাতে রোপণ। মানে একটা স্পার্ম ওভাম ফার্টিলাইজড হলো, একটা কিছু তৈরি হলো, মরুলা ব্লাস্টুলা এভাবে তৈরি হতে হতে কি হয়, একটা একটা ফর্ম, একটা ভীষণ একটা টাইনি ফর্ম। তো সেই ফর্মটা এবার সে যাবে, আর একটু যাবে, সে এগোবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সে এগোবে, সে সুইম করবে। আমি অত ডিটেলস, অত ফিজিওলজি বলছি না, বাট একটা জায়গা থেকে তাকে একটা জায়গায় যেতে হবে, ঠিক আছে। একটা কিছু ফর্ম হলো, তারপরে সে এই জায়গা থেকে এই জায়গায় আসবে। এবার এই জায়গা থেকে এই জায়গায় আসতে ৯ থেকে ১২ দিন মতো সময় লাগছে, এবং এই জায়গায় এসে একটা সোফার মতো ব্যাপার, সেখানে সে বসে থাকবে, মানে ওটাই ওর জায়গা, ওখানেও থাকবে, ঠিক আছে। তো এবার এই সময়টা ভীষণ ইম্পর্টেন্ট। এই সময়টা অনেকে বোঝে না, জানে না, বুঝতেই পারে না। এবার ওই যে ৯ থেকে ১২ দিনের মধ্যে যেদিনকে ইমপ্ল্যান্টেশন হয়, সেদিনকে
এইগুলোর ব্যাপারে যদি কেউ জানে, নিজের ফিজিক্যাল বডির ব্যাপারে যদি কেউ জানে এবং লক্ষ্য রাখে, অবজার্ভ করে, তাহলে কিন্তু সেই ইমপ্ল্যান্টেশনের ডেটটাও বা দিনটাও সে কিন্তু ফিল করতে পারে। কারণ তখন মানে স্যাক্রাল চাকরাতে বা ইউটেরাসে মেয়েরা যদি জানে, তো মেয়েরা ফিল করতে পারবে যে ওখানে একটা কিন্তু একটা টিংলিং সেন্সেশন হয়, টিংলিংয়ের থেকেও মানে একটু শার্প পেইন হয়, ঠিক আছে? কারণ কি, কেউ যাচ্ছে, ঢুকছে, খোঁচাচ্ছে, খুঁজিয়ে ওখানে বসবে সে, ঠিক আছে? তো ইমপ্ল্যান্টেশন হয়। এবার অনেকে সেটা ফিল করে, অনেকে ফিল করতে পারে না, এবং সেটা সব কিছুই নর্মাল, যে ফিল করতে পারছে এবং যে ফিল করতে পারছে না সবটাই নর্মাল, তাতে কোনো প্রবলেম কিছু নেই। সো ইমপ্ল্যান্টেশনের হয়ে গেল, ইমপ্ল্যান্টেশনটা সাকসেসফুল হওয়া ভীষণভাবে প্রয়োজন। এবার ইমপ্ল্যান্টেশন সাকসেসফুল যখন হয়ে গেল 9 থেকে 12 দিনের মধ্যে, তাহলে মোটামুটিভাবে ভালোভাবে এবার বুঝুন, একটা ফার্টিলাইজেশন ডে, ঠিক আছে? ওভুলেশন ডেতে আমি ধরে নিচ্ছি, ওভুলেশন ডেতে, ওভুলেটরি ফেজটা যেটা চলছে, ওভুলেশন ডেতে স্পার্ম ওভাম মিলিত হলো, 9 থেকে 12 দিন পর ইমপ্ল্যান্টেশনটা হয়ে গেল, ঠিক আছে? এবার যদি কেউ প্রেগনেন্ট হচ্ছে, মানে ইমপ্ল্যান্টেশনের ডে পরে, যখন পরের মাসে বেসিক্যালি তার যখন পিরিয়ড হবে, তখন পিরিয়ডটা ডেটে ডেটে হলো না, তখন তার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে তাহলে এবার পিরিয়ডটা মিস হলো, ডেটে ডেটে হলো না, তাহলে কি আমি প্রেগনেন্ট? তাহলে মোটামুটিভাবে ওভুলেশন ডের 15 দিন পর সে বুঝতে পারে বা সে চেক করবে। আর যে পিরিয়ডটা হয়েছিল, লাস্ট পিরিয়ড যেটা হয়েছিল, তার থেকে 1 মাস বাদে পিরিয়ড ডেটে সে চেক করছে। ভালো করে বোঝাতে পারলাম? ভালো করে বুঝবেন। এটা হচ্ছে লাস্ট ডে অফ মেনস্ট্রুয়াল সাইকেল, ঠিক আছে, যেটাকে বলা হয় এলএমপি, ঠিক আছে? তো এটা হচ্ছে পিরিয়ড তার হয়েছে, 15 দিন পর তার ওভুলেশন ডে আসে, ঠিক আছে? পিরিয়ডটা হয়ে গেল, 4-5 দিন বাদে বডি তৈরি হলো যে একটা সুন্দর ম্যাচিউর ওভামকে সে পাঠাবে। এবার ওভাম গেল, একটা হুট করে এক্সটার্নালি স্পার্ম এলো ওভুলেশনের দিন, তারপরে স্পার্ম ওভাম মিলিত হলো, ফার্টিলাইজড হলো, 9 থেকে 12 দিন পরে ইমপ্ল্যান্টেশন হলো, মানে সাকসেসফুল, ঠিক আছে? রোপণ হয়ে গেল, সাকসেসফুল হলো ইমপ্ল্যান্টেশন। তার মানে কি, লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেল আফটার 15 ডেজ, আর তারপরে 9 থেকে 12 দিন, মানে 15 দিনই আমি ধরে নিচ্ছি, তো 1 মাসের ডিউরেশন হয়ে গেল, ঠিক আছে? তো তারপরে যখন পিরিয়ড ডেটটা ক্রস করে যাচ্ছে, ইমপ্ল্যান্টেশনের কিছুদিন বাদেই নেক্সট পিরিয়ড ডেটটা থাকে, সেটা যখন ক্রস করে যাচ্ছে বা ওই পিরিয়ডটা হলো না, তখন মানে শি ক্যান টেস্ট, এবং তখন দেখা যেতে পারে যে হ্যাঁ, সে প্রেগনেন্ট হয়েছে, ঠিক আছে? তো এইভাবে বোঝা যায়। তাহলে লাস্ট পিরিয়ড এবং যেই যেটা পিরিয়ড হওয়ার কথা সেটা হলো না, সেটা 1 মাসের ডিফারেন্স, কিন্তু মাঝে 15 দিনের যে অন্তরটা, সেখানে কিন্তু ওভুলেশন ডেটটা ছিল, ঠিক আছে? তো এইভাবে মেয়েদের সিস্টেম কিন্তু মানে হতে থাকে, হরমোনাল জিনিসগুলো এইভাবে ঘটতে থাকে, ঠিক আছে? কখনো ইস্ট্রোজেন বাড়ছে, কখনো প্রজেস্টেরন বাড়ছে, ইত্যাদি ইত্যাদি। এবার এই যে ইমপ্ল্যান্টেশনটা যখন সাকসেসফুল হয়ে গেল, তখন যেটা হয়, তখন হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন রাইজ করে যায়, মানে এইচসিজি হরমোন ভীষণভাবে রাইজ করে, এত রাইজ করে যে ব্লাড, এবং আমরা যদি ইউরিনও টেস্ট করছি, ডেফিনেটলি প্রেগনেন্সির যে কিটগুলো থাকে ইউরিনই টেস্ট করে, ফার্স্ট যে মর্নিং যে ইউরিনটা থাকছে, তো সেটাতে কিন্তু হিউজ পরিমাণে থাকে, বেড়ে যায়, সেটা নর্মালি থাকে না, ইসিজি থাকে না নর্মালি মেয়েদের, শুধুমাত্র ইমপ্ল্যান্টেশন যদি হচ্ছে, বেবি যদি আসছে, কনসিভ যদি সে করছে, তবে তার কিন্তু এটা হয়। তো এইভাবে একটি সন্তান কিন্তু আসে গর্ভে, ঠিক আছে? ইমপ্ল্যান্টেশনের পরে কিন্তু, মানে যেদিন আমার লাস্ট পিরিয়ড সেটাকে আমি ধরবো না, যেদিন আমার ওভুলেশন ডে আমি সেটাকেও ধরবো না, ইমপ্ল্যান্টেশনের পরে আমি ধরবো যে না, এবার আমি মানে কনসিভ করতে পেরেছি, কি আমার বেবি আসছে। যখন নেক্সট পিরিয়ড ডেটটাতে যখন তার পিরিয়ড হলো না এবং এসিজি হরমোন রাইজ করে গেল, ব্লাডেও সি ক্যান চেক, তো সেই মতো করে সে বুঝতে পারে। আর যাদের তাও কোনো রকম, কারণ অনেকে ইউরিন টেস্টে হয়তো সেভাবে কনফার্ম হচ্ছে না, তো সেই জায়গা থেকে ব্লাড ইউরিন দুটোই করতে পারে, তাহলে একটা ডাবল টেস্ট হয়ে যায়, তো সেই হিসেবে সে কিন্তু কনফার্ম হয়। তো এই হচ্ছে আপাতত ফার্স্ট জার্নি, ঠিক আছে? এরপরে সেকেন্ড ভিডিওতে আমি বলবো যে মানে আফটার কনসিভিং, তারপরে কীরকম কী থাকছে না থাকছে এবং কীরকম কী হবে না হবে, ঠিক আছে? আশা করি এতটুকু ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি চান, তাহলে ডেফিনেটলি এগুলো কিন্তু যারা প্রেগনেন্ট আছেন বা যারা প্রেগনেন্ট হবেন, তাদের সাথে কিন্তু শেয়ার অবশ্যই করবেন বা সবাইকে জানাবেন, কারণ এখানে খুব একটা আমি কিন্তু ভুল তথ্য পরিবেশন করলাম না, ঠিক আছে? ভালো থাকবেন, সকলকে সুস্থ রাখবেন, বাই বাই।